আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই গতকালকে পোস্টটা দেখেছেন। আমিও একটু অবাক হয়ে পোস্টটা আমি করেছিলাম যে এই যে এত আপনার সৈন্য সমাহার পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু স্ক্যাটার্ড হয়েতে এত হয়নি। আমি যেটা লিখেছিলাম সেটা ছিল, লেখাটা আগে তো 1,20,000 সৈন্য মোতায়েন হয়েছিল, 11ই নভেম্বরের মধ্যে আরো 4,60,000 সৈন্য বাড়ানো হচ্ছে। এর মধ্যে রয়েছে গোর্খা, কুমায়ুন, প্যারা এসএফ এবং বিশেষভাবে অপারেশনে সিদ্ধ 2 ব্যাটালিয়ন কমান্ডো বাহিনী। এইটা আমায় খুব ভাবাচ্ছে যে আগের পরিকল্পনা কি ছিল। আগের পরিকল্পনা ছিল রংপুর আর এটা চট্টগ্রাম দখল করবে। চট্টগ্রামের ভেতরে বনাঞ্চলের ভেতরে কিছু ইন্ডিয়ান সোলজার এখনো রয়েছে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা 17 জন জামাতির দেহ ফেলে দিয়েছিল, দেওয়ার পর তারপর আমেরিকান সৈন্যরা একবারে পাত্তারি গুটিয়ে ওখান থেকে দামাদাম করে পালিয়ে যায়। কি হচ্ছে বুঝতে পারছে না। তো এই যে যারা এই বন্টনে গিয়ে যারা কাজ করে না, তারা হচ্ছে গিয়ে কমান্ডো বাহিনী। এরা পিঠে 60 কিলোর খাবার দাবার নিয়ে এরা 7 দিন 10 দিন কাটিয়ে দেবে। মনের কোন শাক, কোন সবজি, পারলে সাপ মেরেও খেয়ে নেবে। এরা দুর্ধর্ষ এরা। আর এরা যখন মারবে তখন পাশের লোকটা জানতে পারবে না যে ও পড়ে গেছে, এমন ভাবে মারবে। তো এখন এই যে 4,60,000 অতিরিক্ত আর 1,20,000 এই যে স্ক্যাটার্ড হয়েতে পুরোটা অঞ্চলটা ঘিরে ফেলছে। আগেও ছিল, পুরোটাই ঘেরা ছিল, এখন যে আরো ঘেরা হচ্ছে, তাহলে কি বুটস অন গ্রাউন্ডস হবে? এই প্রশ্নটা কিন্তু আমাকে ভাবাচ্ছে। আমি কিন্তু এর কোনো উত্তর কিন্তু আমার কাছে নেই এখনো পর্যন্ত। আমি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আমি কিন্তু পাইনি যে বুটস অন গ্রাউন্ডস হবে, ভেতরে ঢুকবে। তবে এত সৈন্য দেখে আমার মনে হচ্ছে ভারত বোধহয় পরিকল্পনা বদলেছে। এবং ইতিউতি এটা শোনা যাচ্ছে যে রংপুর এপারে এবং গঙ্গার ওপারের রাজশাহীটার দিকেও হয়তো ট্রুপ যেতে পারে। অর্থাৎ এদিকে রাজশাহী, গঙ্গার ওপারে, গঙ্গার এপারে রংপুর, এবং একদম আপনার এতে সমুদ্রের ধারে চলে আসুন, সেখানে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রাম, একদম ফেনী পর্যন্ত কেটে দাও, হাত পা কেটে একেবারে অথর্ব করে দাও। এটা হচ্ছে ভারতের প্ল্যান। আর এই যে আপনার প্যারা এসএফ যেগুলো আছে, প্যারা এসএফ তারা হচ্ছে সব গিয়ে জড়ো হয়েছে আপনার 7 সিস্টারে। এখন দিন রাত আপনাদের এখানে একটাই আলোচনা, সেটা হচ্ছে যুদ্ধের কি পরিকল্পনা। আমি এতদিন ধরে বলে যাচ্ছি, কানে কিন্তু তখন জল ঢোকেনি। এখন জলটা ঢুকতে শুরু করেছে যখন, তখন নাক অব্দি জল উঠে গিয়েছে। এখন বাবারে মারে করে চেঁচামেচি হচ্ছে। আজকে সকালবেলা আপনাদের বিমান বাহিনীর প্রধান আবার দেখা করেছিলেন আপনার এর সঙ্গে, ইউনূসের সঙ্গে। ইউনূসের বেশ কিছু কথাবার্তা হওয়ার পর তারপর সচিবালয় থেকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তাদের সামনে বিমান বাহিনীর প্রধান পরিষ্কার বলে দিয়েছেন, সামনে আপনার নির্বাচন হোক বা নাই হোক, এই যে 13 তারিখের যে বন্ধ ফন্দের ব্যাপারগুলো রয়েছে, এই হরতালের ব্যাপার রয়েছে, তার আগে যে গন্ডগোল হবে, এর মধ্যে সেনাবাহিনীকে টানবেন না, কারণ সেনাবাহিনী এর মধ্যে ঢুকতে চায় না। পরবর্তী সরকার যেই আসুক না আসুক, আমরা আদালতের সম্মুখীন হতে চাই না। যা পারেন আপনারা করুন। এখন শোনা যাচ্ছে তারা নাকি মিলিশিয়া ফোর্স গঠন করছে। ইউনূস, দেখা যাবে মিলিশিয়া ফোর্স ওই আকাশ থেকে যখন টুপটাপ নামবে প্যারাশুট করে, তখন মিলিশিয়া কোথায় যাবে? যুদ্ধের ট্রেনিং আলাদা,
আর ওই মৌলবাদীদের গুলি ছোড়া আলাদা। আর এরা নামতে 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 নামতে, ওই যে আমি বলেছিলাম না, আমি বরাবর একটা বলি, 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি, এই হিসেবে আমাদের চলে। একটা বুলেট মারবে, একটা এনিমি মারবে। আর যে সমস্ত এই শুটার যারা আছে না, তাদের হচ্ছে মানে 0.1 মিলিমিটার তাদের মানে বুলসাই থেকে তাদের তফাৎটা হয় 0.1 মিলিমিটার, আর যদি বাতাস টাতাস ঠিক থাকে। আর যারা শার্প শুটার আছে তারা 1300 মিটার পর্যন্ত রেঞ্জে একদম আপনার বুলসাইতে মেরে দেবে, 1300 মিটার পর্যন্ত। যদিও আপনার পৃথিবীতে সব থেকে বেশি দূর থেকে যিনি মেরেছেন তিনি হচ্ছেন কাস্ত্রোকিভো। তিনি রাশিয়ান একজন সেনাবাহিনীর শুটার। তিনি 3242 মিটার দূর থেকে মেরে দিয়ে শুইয়ে দিয়েছিলেন পর পর দুজনকে। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম কিন্তু লেখা রয়েছে। তো এখন এই যে আপনাদের এত সৈন্য মোতায়েন হচ্ছে, তাতে আমার একটুখানি শঙ্কাবোধ হচ্ছে যে তাহলে কি সত্যিই একটা বড় রকমের অপারেশন হবে, যেটা আমিও ভাবতে পারছি না, যেটা আপনাদের খোলসা করে আমি বলতে পারছি না। কারণ আমি নিজে যদি না জানি আপনাদের আমি বোঝাবো কি করে, আর আপনাদের বলবো কি করে। তবে একটা খুব সিগনিফিকেন্ট কথা আজ ঘনিষ্ঠ মহলে রাজনাথ সিং বলেছেন যে ইতিহাস তো পাল্টানো যাবে না। তাহলে ইতিহাসের মানে ঠিক ইতিহাস যদি ঠিক করতে হয়, তাহলে ভূগোলকে দিয়ে ইতিহাসের ভুলগুলোকে ভূগোল দিয়ে ঠিক করতে হবে। পাকিস্তানকে যেমন বলেছিল সার্কিট থেকে করাচি যাওয়া যায়, এখানে রাজনাথ সিং ঘনিষ্ঠ মহলে বলছেন ইতিহাসের ভুল শোধরাতে গেলে ভূগোল দিয়ে শোধরাতে হবে। সেটাকে যদি আপনি ডিকোড করেন তাহলে ব্যাপারটা এরম দাঁড়ায় যে 71 সালে যুদ্ধের পরেতে আমরা যে গোটা বাংলাদেশটা তুলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, তখনই আমাদের এই চিকেন নেকের সমস্যাটা মিটিয়ে নেওয়া তার উচিত ছিল। এবং এই যে 93,000 সৈন্যের পাতলুন মানে নাঙ্গা করে পাতলুন খুলে তাদেরকে বন্দি করা হয়েছিল, সেই বন্দি বিনিময় হিসেবে আমাদের কাশ্মীরটা নিয়ে নেওয়া উচিত ছিল। এই দুটোতে উনি ব্যর্থ হয়েছিলেন। বৈদেশিক প্রেসারে, বিশেষ করে রাশিয়ার প্রেসার ছিল ব্রেজনেভের, যে আপনি হাত মিলিয়ে নিন, আপনি এইগুলো করে নিন, না হলে পরে আমরা বেশিক্ষণ প্রেসার রাখতে পারবো না। কারণ রাশিয়াই তো একমাত্র আমাদের সঙ্গে ছিল, আর বাকি তো সারা পৃথিবী আমেরিকার সঙ্গে ছিল এবং পাকিস্তানের সঙ্গে ছিল। তখন পাকিস্তান তো শক্তিশালী দেশ ছিল, ভারত তখন তো ভিখিরি ছিল। সেই অবদান তো আপনারা স্বীকার করেন না। এই যে 4,864 আমাদের যে সেনা শহীদ হয়েছেন, আপনারা 30 লক্ষের মা বোনেদের কথা বারবার বলে যান। ভারতীয় সেনাদের যে অবদান, ভারতবর্ষের যে অবদান, 1.5 কোটি 2 কোটি মানুষকে ঢুকিয়ে তাদের ওই গরিব দেশ সেই সময় খাবার খাওয়ানো, আপনাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র সে দিয়ে এখানে ট্রেনিং দেওয়া, সেগুলো কিন্তু আপনারা কোথাও উচ্চারণ করেন না। মানুষ তো ইতিহাস ভুলে যায়। আজকে যারা বলছেন মারুন মারুন মারুন, আমরা বিপদের মধ্যে রয়েছি, অমুক করুন তমুক করুন, আজ থেকে 10-15 বছর বাদে আজকের দিনটা ভুলে যাবেন, আমাকেও ভুলে যাবেন, ইতিহাস সবাই ভুলে যায়। এটা নতুন কিছু নয়। কেউ ইতিহাস মনে রাখে না। একটা প্রজন্ম হয়তো মনে রাখবে, তার পরের প্রজন্ম মনে রাখবে না। তো যাই হোক, ওই রাজনাথ সিং এর ওই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের ভুল ভূগোল দিয়ে চেঞ্জ করতে হবে। তা মানে রাজনাথ সিং এর মাথায় এবং আমাদের ডিফেন্সের যারা মাথায় আছে তাদের মাথায় কিছু
প্ল্যান ঘুরছে যে ভূগোলের কিছু পরিবর্তন করতে হবে। তবে আমি কিন্তু বরাবর বলে যাচ্ছি যে অখণ্ড বাংলাদেশ থাকবে না, এটা আমি শুরুতেও বলেছিলাম, সেটা এখনো বলছি। কিন্তু এত ট্রুপের সমাহার দেখে না আমার মনে হচ্ছে এর মধ্যে বোধহয় অন্য কিছু গল্প আছে, যে গল্প আমার মাথায় ঢুকছে না, হিসেব আমার মাথায় ঢুকছে না। আর এসব ব্যাপার কাউকে জিজ্ঞেসও করা যায় না মশাই। জিজ্ঞেস করলে তখন তিনি খ্যাঁক করে উঠবেন, আপনার কি দরকার? বেশি জিজ্ঞেস করে মানে কৌতূহল দেখানো তো ভালো নয়। কারণ আমার ভারত কি করছে সেই ব্যাপারে যদি আমি বিদেশে সংবাদ পাচার করি, মানে এই সংবাদ তো বিদেশি অনেক মাধ্যম টাধ্যম দেখে, বিশ্বাস করুক বা নাই করুক সেটা পরের কথা, কিন্তু যখন সত্যি হবে তখন বলবে তো এই লোকটা ঠিক বলেছিল। যেমন আমি যা যা বলেছিলাম দেরিতে হলেও সেগুলো কিন্তু সব সত্য প্রমাণিত হচ্ছে। এবং এখন পর্যন্ত যেটা বাকি আছে, আমি বলেছিলাম বাংলাদেশকে মারবে মারবে এখন। আমি আর একটা কথা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন। আজও আমি বলছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন, এবং আওয়ামী লীগ ছাড়া কাউকে ভারতবর্ষ মানে বিশ্বাস করে না। আর ডক্টর ইউনূস তিনি এখন, তার তো বলেছি আমিও, তার একটা করুণ পরিণতি হবে, তার যা পরিণতি হবে সে পরিণতির কথা তিনি ভাবতে পারছেন না। তার কি করুণ করুণ পরিণতি হবে। লোকটা পাগল হয়ে গিয়েছে নাকি বয়স হয়ে যাওয়াতে তিনি অবুঝ হয়ে গিয়েছেন, মস্তিষ্ক কাজ করছে না, যখন তখন যা খুশি তাই বলে দিচ্ছেন, যখন তখন যা খুশি তাই করে দিচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। আমার মনে হয় লোকটার মস্তিষ্ক বোধহয় ঠিকঠাক কাজ করছে না। কিন্তু মস্তিষ্ক কাজ না করলেও আপনার অ্যাক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু লেখা থাকছে নির্দেশিকা হিসেবে, যার বাস্তবায়ন মাঠে পড়ছে। এই যে 13 তারিখে আপনাদের যে হরতাল ডাকা হয়েছে, আচ্ছা হরতালটা সফল হবে কি করে? এখানে নানক সাহেব তো হরতাল ডেকে দিলেন, একটা পয়সা দিয়েছেন? এই যে নিচুতলার কর্মী যারা রয়েছে, যারা রাস্তায় নেবে, যারা হরতালটা করবে, সমর্থনের এতে যারা মিছিল করবে সমর্থনের জন্য, তাদেরকে একটা পয়সা দিয়েছেন উনি? আমি বললে তো খুব খারাপ হয়ে যাব। এই সব কটা ওপরের লোক সব কটা 2 নম্বর, সব কটা 2 নম্বর, গোছা গোছা পয়সা মেরেছে, পয়সা মেরে বিদেশে গিয়ে ফুর্তি করছে। তারা বিদেশে মিটিং করে 5 স্টার হোটেলে লবিতে, সেখানে আমার ঢোকা বারণ। এই তো হচ্ছে তাদের লাইফস্টাইল। আমি দেখে ফেলবো না, ধরে যদি কড়া প্রশ্ন করে ফেলি, আমার ফোনও ধরেন না, SMS উত্তরও দেন না। এই তো সব চরিত্র। এদেরকে নিয়ে ঘর করেছেন শেখ হাসিনা, তার জন্য আজকে এই বিপদ তার ঘাড়ে এসে পড়েছে। আমি জানি না এর থেকে ওনার শিক্ষা কি, কি শিক্ষা উনি দেবেন তা আমি জানি না। তবে ভারতবর্ষ যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন, এবার উনি ফিরে গিয়ে ওনার মতো করে দেশ চালাবেন। এবার দেখা যাক উনি কিভাবে দেশ চালান। ভারতের কাজ ভারত করে দেবে। আর আপনারা নিশ্চিন্ত থাকুন যে হ্যাপি দিওয়ালি। আগেও বলেছি হবে, এখনো বলছি হ্যাপি দিওয়ালি হবেই, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আজ রাতেও হতে পারে, 7 দিন বাদেও হতে পারে। তবে সৈন্য সমাবেশ 11 তারিখের মধ্যে যে হারে বাড়ছে, তাতে আমার মনে হচ্ছে খুব একটা দেরি হবে না। আর রাজনাথ সিংয়ের ওই ঘনিষ্ঠ মহলে ওই যা কথার আদান প্রদান, তাতে এই যে ইতিহাসের ভুল ভূগোলকে দিয়ে ঠিক করতে হবে, এটা খুব অর্থবহ। সুতরাং আপনাদের বাংলাদেশ অখণ্ড থাকছে না, এটা হলো গিয়ে হেডলাইন। আপনার বাংলাদেশ অখণ্ড থাকছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।